হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে প্রবলেমসের 2 প্রথম 10খানা অঙ্ক 1 থেকে 10 নাম্বার সলিউশন করব এবং এর পরের পার্টটাতে আসবে 11 থেকে 20 নাম্বার প্রশ্ন, সেখানে আলোচনা করব। ঠিক আছে, তো চলো ভিডিওগুলো দেখতে থাকো, পরপর সিকোয়েন্স ভিডিওগুলো দেখতে থাকো। যদি অসুবিধা থাকে তবে ভিডিওগুলো দেখবে। যদি অঙ্কগুলো করতে পেরে যাও দেন দেখার কোনো দরকার নেই। আর যদি নিজে বুঝতে পারো তাহলে কিন্তু সেই বোঝাটা বন্ধু বান্ধবী এদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে না, ক্লাসটা স্টার্ট করছি। কিন্তু তার আগে যেটা প্রত্যেকটা ক্লাসে বলি যে আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট যে তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশান। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। প্রথম যে প্রশ্ন, প্রবলেমসেট 2 এর প্রথম অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। নীলকালিটা বেশ সুন্দর লিখাচ্ছে এবং মোছা যাচ্ছে, সেটা সবচেয়ে বড় কথা আমার জন্য, নাহলে সেই কালোটাতে লিখতে হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে বোর্ডটাতে আমি যেটা অনুভব করলাম বা এতদিন ধরে করে পরে যেটা বুঝলাম সেটা হলো যে আমাদের বোর্ডটাতে আবহাওয়ার একটা প্রভাব পড়ছে। মানে কিছুদিন চরম ঠান্ডা পার হলো, তো সেই কারণে মনে হয় সব দিকে একটু শুকনো শুকনো ব্যাপার হয়ে যাচ্ছিলো, কিন্তু কালো কালিটা ভালোই মোছা যাচ্ছিলো, নীল কালিটা মোছা যাচ্ছিল না। ঠিক আছে, চলো যাই হোক, কাজে ফিরে আসি এবং অঙ্ক নিয়ে আলোচনা করি আমরা। যদিও ভিডিওগুলো লেট হচ্ছে, কিন্তু যেটা বলেছিলাম যে ক্লাস 11 শেষ না করা পর্যন্ত ক্লাস 12 আমি শুরু করব না। ঠিক, নাহলে এইটা ওই অর্ধেক থেকেই রয়ে যাবে। ঠিক আছে, এমনিতে শুনছি সিলেবাস চেঞ্জের একটা ব্যাপার, সেখানে ভিডিওগুলো মানে কীরকম কী যাবে আমি জানি না, ভিডিও তো করে যাচ্ছি, সিলেবাস চেঞ্জ হলে আর কিছু বলার নেই। ঠিক আছে, তো যাই হোক ভিডিওগুলো করে যাচ্ছি, অভিজ্ঞতা বাড়ছে আমার নিজের, এটা একটা আমার দিক দিয়ে পজিটিভ পয়েন্ট। আর এত ছাত্রছাত্রীদের ভালোবাসা, এবং রীতিমতো তারা টেলিগ্রামও মেসেজ করছে, পার্সোনাল টেলিগ্রামে গিয়েও তোমরা মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেখানেও তোমাদের মানে ক্লাস 11-এর যে এক্সাম চলছে বা চলছিল তখনও তারা কিন্তু এক্সামের আগেও কিন্তু তারা প্রশ্ন জিজ্ঞেস করেছে। ওই ছায়াপ্রকাশনী বই বাদ দিয়ে যারা করছে, রায়মার্টিন করছে বা আরও কিছু করছে, তারা কিন্তু সেখানে জিজ্ঞাসা করছে। তো যদি তুমি তাদের মধ্যে না হয়ে থাকো তুমিও কিন্তু জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, ইন্টারাক্ট করে আমার ভালো লাগে যে ছেলেমেয়েদের মধ্যে এই ধরনের প্রতিভা এখনও রয়েছে, এবং কোশ্চেনিং বা যেটাকে প্রশ্নকরণ বলা হয় সেটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, কিছু শিখতে গেলে, জানতে গেলে। যাই হোক, চলো অনেক কথা বলা হয়ে গেল, আজকের ক্লাসটা স্টার্ট করি। চলো, কি বলেছে 1 নম্বর, যে শিলাপিণ্ডের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস এবং যা প্রাথমিক অবস্থায় স্থির আছে তা কত মিটার উচ্চতা থেকে নিচে পড়ে ভূমিতে আঘাত করলে তার 1/60 গলে যাবে। বেশ, আচ্ছা, বায়ুর বাধা উপেক্ষা করো এবং ধরে নাও যে পরিপার্শ্বের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস এবং শিলাখণ্ডটি যখন ভূমিতে আঘাত করে এতে সঞ্চিত শক্তির মাত্র 1/5 তাপে পরিণত হয়। আচ্ছা, তাহলে গলে কতটা গেল? 1/60, 1/60 গলে গেছে, আর বাকি 59/60 কিন্তু গলেনি। তাহলে গলে গেছে মানে সেটা তাপ পেয়েছে তবেই তো গলেছে। ঠিক, শিলাপিণ্ড মানে বরফপিণ্ড অ্যাকচুয়ালি। নাহলে সেটা গলবে কেন? পাথর হলে তো গলবে না। উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস যা প্রাথমিক অবস্থায় স্থির আছে। আচ্ছা, তাহলে ওর উষ্ণতাও 0 ডিগ্রি সেলসিয়াস আর পরিপার্শ্বের উষ্ণতাও 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ঠিক আছে, দেখো কি বলছে, এটাকে সলভ করার চেষ্টা করি। দেখো, আমরা জানি W = J × H, এটা আমরা জানি, সবাই জানি, কারণ এটা জুলের সূত্র অনুসারে এই কথাটা আমরা অনায়াসেই বলতে পারি। তাহলে যদি এটাই বলতে পারি তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করবে, এখানে H কিন্তু MS ডেল্টা থিটা হবে না। কেন হবে না স্যার? তার কারণটা হচ্ছে পরিপার্শ্বের উষ্ণতাও 0 ডিগ্রি সেলসিয়াস, বরফখণ্ডটার উষ্ণতাও 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার এখানে হয়নি। তাহলে যেখানে উষ্ণতার পরিবর্তন হয় না সেখানে অবস্থার পরিবর্তন ঘটে, আর অবস্থার পরিবর্তন ঘটলে সেইখানে লিন তাপ এন্ট্রি নেয়। আর লিন তাপের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় তাপ আমরা বার করি ওই বস্তুটির ভর গুণিত প্রয়োজনীয় লিন তাপ, ml দিয়ে পরে আমরা কিন্তু বার করে থাকি। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, আর কিছুই না, W জায়গাতে mgh বসাবো, এটা বিষয়। ঠিক আছে, দেখো তাহলে M × G × H কিন্তু তার কত অংশ তাপে রূপান্তরিত হয়েছে? মানে যতটা সঞ্চিত শক্তি তার 1/5 মানে mgh/5 এই অংশ তাপে কনভার্ট হয়েছে। ঠিক আছে, বোঝা গেল।
সমান হচ্ছে জে গুণিত এইচের জায়গাতে করব এম এস ডেল্টা থিটা, না সরি এম গুণিত এল, ভেরি সরি মাই মিস্টেক, এম গুণিত এল ডিভাইডেড বাই 60। কেন? তার 1/60 অংশ কিন্তু পরিবর্তিত হয়েছে, বাকি 59/60 অংশ কিন্তু পরিবর্তিত হয়নি। গলেছে কোনটা? এম এর 60 অংশ। এম যদি টোটাল বার হয় তার 60 অংশ গলেছে, তাহলে এম বাই 60। এবার আমরা এম এম কেটে দিতে পারি। এখান থেকে আমাদের জানতে কী চেয়েছে? জানতে যদি চাও কতটা তোমায় একটু থেকে যাও এ মনে আমার, গানটা আছে না, সেরকম টাইপের। ঠিক আছে, চলো অনেকদিন পর গান মাথায় চলে এলো, বলে দিলাম। দেখো, সঞ্চিত শক্তি হাইটটা জানতে চেয়েছে, তাহলে হাইট এখান থেকে হবে এইচ ইকুয়ালস টু, আচ্ছা এটাও 5, 1কে 5, 5 দিয়ে 12, তাহলে হচ্ছে জে গুণিত এল, নিচে আছে 12 বেশ, আর জিএইচটাও নিচে চলে আসবে, তাহলে 12 গুণিত জিএইচ। তাহলে এখানে জে এর মান আমরা পুট করব, জে এর মান পুট করব 4.2 ইন্টু 10⁻7, বেশ মান দেয়নি যদিও, যাই হোক আমরা সিজিএসে করছি, হ্যাঁ পুরোটাই সিজিএসই করি। আচ্ছা এল এর মান আমরা বসাবো 80 ক্যালোরি প্রতি গ্রাম, 12টা 12 বসাবো, জি এর মান বসাবো 980, এইচ এর মান বসাবো, না এইচ তো বার করছি, জিটা নিচে আসবে, এইচটা আর হবে না, আর কেউ থাকবে না, এত দূর পর্যন্ত আমাদের কাজ। তাহলে এটার থেকে কি পাচ্ছি না পাচ্ছি সেটা একটু দেখি আমরা ক্যালকুলেটারে। (4.2 গুণিত 80 ডিভাইডেড বাই 12 গুণিত এটা, তার সাথে 10⁻7 গুণ, আচ্ছা তার সাথে যদি 10⁻7 গুণ হয় তাহলে গুণিত 10⁻7, এটা হলো কিসে? সেন্টিমিটারে, তাহলে তাকে আবার মিটারে করলে 100 দিয়ে ভাগ, তাহলে 2857 মিটার। হ্যাঁ এটা প্রায় দিয়ে দিয়েছে, আমি পুরোটা লিখে দিই, 2857.142 এত মিটার হচ্ছে হাইট থেকে তোমাকে ফেলতে হবে। বোঝা গেল? এই টাইপের অঙ্ক প্রবলেম সেট 1-এর প্রথম দিকে আমরা করেছিলাম অনেকবারই, অসুবিধা হওয়ার কথা নয়। 2 নাম্বারটা পড়ি, দেখো এক খণ্ড বরফ কমপক্ষে কতটা উচ্চতা থেকে মাটিতে পড়লে সম্পূর্ণ গলে যাবে? তাহলে এখানে এমটা পুরোটাই গলবে, এক্ষেত্রে 20% শক্তি বিনষ্ট হয়, মানে 20% শক্তি বিনষ্ট হয় মানেটা হলো যে পরিমাণ কৃতকার্য করে পরে শক্তিটা অর্জন করলো, স্থিতিশক্তিটা, যেহেতু হাইটের গল্প আছে, তার 20% ও তাপে কনভার্ট হয়েছে, শক্তি নষ্ট হয়। আচ্ছা জের মান এখানে দিয়ে দিয়েছে, আর বরফ গলনের লিনতাপ দিয়ে দিয়েছে, এটা না দিলেও যদিও জানার কথা, তাও এখানে কিন্তু দিয়ে দিয়েছে, সেটা একটা আমাদের সুবিধা হয়েছে। তাহলে আমরা সেই জিনিসটা কিন্তু 20% এখানে আমাদের নষ্ট হয়েছে, তাহলে যে ওয়ার্কডানটা এখানে করা হয়েছিল W = mgh, সেই mgh-এ 20% নষ্ট হয়েছে, তাহলে আছে কত পার্সেন্ট? 20% নষ্ট হয়ে গেছে, কারণ অতটা পাবো না, তাহলে কতটাতে কাজ হয়েছে? কাজ হয়েছে 80%-এ কাজ হয়েছে। এত দূর বোঝা গেল কি গেল না? নিশ্চয়ই বোঝা গেছে, না বোঝা থাকলে অবশ্যই কমেন্ট করবে। দুটো জায়গাতে নিজের লস, কার লস? নিজের লস। একটা হচ্ছে বিয়ে বাড়িতে যদি খেতে যাও আর যদি বলো আমার এটা লাগবে না, এটা দরকার নেই, নিজের লস। আর যদি যে টিচারের কাছে পড়ছো সেটা সেই যে সাবজেক্টই হোক না কেন, তার কাছে যদি শেয়ার না করো না পারাটা, তখন কিন্তু নিজের লস। তাহলে 2 নাম্বার আমরা আবার যাব W = JH দিয়ে, W জায়গাতে আমরা মান বসাবো mg ছোট হাতের h, তার 80% কাজে লেগেছে, তাহলে 80/100 হলো, আর এদিকে J গুণিত m গুণিত L, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে m এখানে কেটে গেল, হাইট জানতে চেয়েছে 20×4 80, 20×5 100, তাহলে এখানে হচ্ছে 5J গুণিত L ডিভাইডেড বাই 4G হলো, এখানে মানটা বসাবো। তাহলে 5 গুণিত J এর মান হচ্ছে, দেখো দিয়ে দিয়েছে, J এর মান দিয়েছে 4.2 × 10⁻7, আগের মানটা বসাবো, গুণিত Lটা হচ্ছে 80 ডিভাইডেড বাই 4 গুণিত 980। ঠিক আছে, এটা তো কিমিতে অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, দেখি অ্যান্সারটা কত আসছে আমার। 5 × 4.2 × 80 × 10⁻7 এটা, ডিভাইডেড বাই 4 এটা, ডিভাইডেড বাই 980 এটা, এটা সেন্টিমিটার এলো, তাহলে ভাজিত 100 মিটার ভাজিত 1000, এটা হচ্ছে কিলোমিটার। তাহলে এটার অ্যান্সারটা এসছে 42.85, এত কিলোমিটার উচ্চতা থেকে কিন্তু ছুটতে হবে। 42.9 ধরেছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 2-এরটাও বোঝা গেল আমাদের।
3 নম্বরে আমরা এবারে জাম্প করব। কি বলেছে দেখো, বলেছে 40 মিটার উঁচু জলপ্রপাতের শীর্ষদেশ আর পাদদেশের উষ্ণতার পার্থক্য কত হবে যদি উৎপন্ন তাপের 80% জলে আবদ্ধ থাকে। উৎপন্ন তাপের 80% জলে আবদ্ধ থাকে। আচ্ছা, তাহলে 400 মিটার উঁচু জলপ্রপাতের শীর্ষদেশে আর নিম্নদেশে কত উষ্ণতার পার্থক্য হবে। 400 মিটার উপর থেকে জলটা পড়ছে, সেই জলটা পড়ার কারণে যে এমজিএইচটা পাচ্ছে, সেই এমজিএইচটা ওর মধ্যে তাপের সৃষ্টি করছে। আর উৎপন্ন তাপের 80% জলে আবদ্ধ থাকে, মানে তাপটা 80% জলেই আবদ্ধ আছে। তাহলে আমরা অনায়াসেই বলতে পারি যে ওর যে উষ্ণতাটা বৃদ্ধি পাবে, কার, জলটার, ওর যে উষ্ণতাটা বৃদ্ধি পাবে, সেই জলের উষ্ণতা বৃদ্ধির কারণ কিন্তু কি, জলের উষ্ণতার বৃদ্ধির কারণ কিন্তু ও নিজে মানে আমি বলতে চাইছি 80% ওই জলে থাকছে। তাহলে ওর উষ্ণতা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক, তাহলে আমরা কাজ করব এমজিএইচ, তার যে 80% সেই 80% কিন্তু জলের মধ্যে আবদ্ধ আছে, 20% নষ্ট হয়েছে। তাহলে আমরা এখানে যদি বসাই যে ডাব্লিউ ইজিক্যাল টু জে গুণিত এইচ, ডাব্লিউর জায়গাতে বসাবো আমরা এমজিএইচের 80%, আবার সেম টাইপের অঙ্ক, আর জে আর এইচ যেটা হবে সেটা হচ্ছে এম এস ডেল্টা থিটা। এই ডেল্টা থিটাই আমাদেরকে বার করতে বলেছে। তাহলে আমরা এম কেটে দেবো, এখানে 20 4 80, 20 5 100, তাহলে সেখান থেকে আমরা ডেল্টা থিটা পাবো। ডেল্টা থিটা কী পাবো না, 4GH ডিভাইডেড বাই 5JS, 4GH ডিভাইডেড বাই 5, ওকে, জে, ওকে, এস, ওকে। তাহলে 4 বসালাম, 980 বসালাম, হাইট দিয়েছে 400 মিটার, তাহলে 400 গুণিত 100, সব সেন্টিমিটারে নিলাম। 5টাকে 5 নিলাম, জে এর মান নিলাম 4.2 × 10⁻7 গুণিত এস যেটা সেটাকে নিলাম 1, যাতে আমরা 1 নিতে পারি, সেটাই সুবিধা সিজিএসে করলে। ঠিক আছে, দেখো তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে 5 কেটে দিলে এখানে 10 স্কোয়ার, আবার এখান থেকে এইটা কেটে নিলে এখানে একটা 10। তাহলে আমাদের কাছে কী পড়ে থাকলো, আমাদের কাছে পড়ে যেটা থাকলো সেটা হচ্ছে 4 × 98 গুণিত 4, তাহলে 4 4 16 করি, 16 গুণিত 98 ডিভাইডেড বাই 5 42 আর 10, মানে 50 গুণিত 42। এটা করা যাবে আরামে, কেটে দেবো, থাক ক্যালকুলেটারই করি, ক্যালকুলেটার তো ইউজ করতেই হবে যখন, তখন আমরা করব 16 গুণিত 98 ডিভাইডেড বাই 50 গুণিত 42, সেটা হচ্ছে 0.74, তারপর 66666 আছে, তাহলে এটা 7 নিয়ে নিলাম ডিগ্রি সেলসিয়াস, 0.747। এটাই আছে অ্যান্সার। এত ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার পার্থক্য হবে। আশা করি বোঝাতে পেরেছি, না বোঝাতে পারলে ডেফিনেটলি কমেন্ট করবে। 4 নম্বর, একটি জলপ্রপাতের উচ্চতা 200 মিটার, জলপ্রপাতের উপরিস্থিত জলের স্থিতিশক্তির, মানে যতটা স্থিতিশক্তি আছে সেটা 90% তাপে রূপান্তরিত হয়ে জলে আবদ্ধ আছে। বেশ, এখানে 90%, এখানে 80% ছিল, সেটা 90%, বোঝা গেল। এরপর বলেছে যে জলপ্রপাতের শীর্ষ পাদদেশের উষ্ণতার পার্থক্য নিরূপণ করো। হ্যাঁ, একই টাইপের অঙ্ক, জাস্ট এখানে 400 মিটার ছিল, এখানে 200 মিটার, এখানে 80% ছিল, এখানে 90%, সেম অঙ্ক, সেম। যাই হোক, করে দিচ্ছি, স্টার্ট যখন করেছি সব কিছুই করে দিচ্ছি, অসুবিধা নেই কিছু। তাহলে আমরা একটা কাজ করতে পারি, অঙ্কটা সলভ করতে পারি, আর কোনো কাজ করার নেই। 4 নম্বর, সেটা আমরা বলতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু জে গুণিত এইচ। তাহলে ডাব্লিউর জায়গাতে এমজিএইচ এর 90%, আর এখানে জের জায়গাতে জে, আর এইচের জায়গাতে এম এস ডেল্টা থিটা। সেখান থেকে আমরা 0 0 কেটে দেবো, এখান থেকে আমরা বলতে পারি থিটা সমান হবে কত, থিটা সমান কত হবে, থিটা সমান কেটে যাবে আবার, তাহলে থাকছে 9GH ডিভাইডেড বাই 10 গুণিত JS, 10 গুণিত JS হলো। তাহলে 9 × জি মানে হচ্ছে 980 গুণিত এইচ কত 200 মিটার, মানে 200 গুণিত 100 এত সেন্টিমিটার, ডিভাইডেড বাই 10 গুণিত জে মানে হচ্ছে 4.2 × 10⁻7, ওকে, আর এস হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখি আবার 1 2 3 4 5 কেটে গেলে স্কোয়ার, এটা কেটে গেলে আবার 10, তাহলে পড়ে থাকছে আমাদের কাছে কি 10 10 100, মানে 4200, নিচে হচ্ছে 4200, আর উপরে কত হচ্ছে 9 গুণিত 98 গুণিত 2, 9 গুণিত 98 গুণিত 2। দেখা যাক এটার মান কত দিচ্ছে, 9 গুণিত 98 গুণিত 2,
ডিভাইডেড বাই 4200, সেটা দিচ্ছে 0.42। ঠিক আছে, এটা অ্যান্সারও আছে, অসুবিধা নেই। তাহলে আমাদের কত হলো 0.42 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার পার্থক্য থাকবে তলদেশে আর ওপরের জলের মধ্যে। ঠিক আছে, তাহলে 3টাও আমাদের 4টাও আমাদের কমপ্লিট হয়ে গেল। 5টা দেখি। সূর্য থেকে পৃথিবী 8.4 জুল প্রতি সেন্টিমিটার স্কোয়ার, মানে একটা জুল দিল, একটা সেন্টিমিটার স্কোয়ার দিল পার মিনিট, আবার আর একটা মিনিট দিল, এত হারে শক্তি লাভ করে। 15 গ্রাম জল সমবিশিষ্ট কৃষ্ণ বস্তু একটি ক্যালোরিমিটারে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জল রাখা আছে। আচ্ছা আচ্ছা, ক্যালোরিমিটারের জল সম দিয়ে দিয়েছে, কতটা জল আছে সেটাও দিয়ে দিয়েছে। জলটা আছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে ক্যালোরিমিটারও 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে। আচ্ছা, সূর্যের দিকে মুখ করে 1000 সেন্টিমিটার স্কোয়ার উন্মেষযুক্ত একটি অবতল দর্পণের ফোকাসে ক্যালোরিমিটারটিকে রাখলে ওই জলের স্ফুটনাঙ্কে পৌঁছাতে কতটা সময় লাগবে? দুর্দান্ত একটা অঙ্ক। ওকে, চলো তাহলে এই অঙ্কটা করে নিই। সোজা আছে, অঙ্কটা সোজা আছে, অসুবিধা নেই কিন্তু। ঠিক আছে, করতে 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 শিখে যাবে, অ্যাপ্রোচটা শিখলেই অঙ্ক করাটা সোজা হয়ে যায়। তাহলে দেখো কীভাবে অঙ্কটা হচ্ছে। 5 নম্বরেরটা দেখো, প্রথমে যে এনার্জিটা দিয়েছে সেটা হচ্ছে 4.2 দেয়নি, 8.4 মনে হয়, 8.4, হ্যাঁ 4.2 না 8.4 এত জুল প্রতি সেন্টিমিটার স্কোয়ার প্রতি মিনিট, এটা কিন্তু মিনিট। তাহলে 1 মিনিটে 1 সেন্টিমিটার স্কোয়ারে এত জুল তাপ দিতে পারছে কে? না সূর্য। সূর্য থেকে তাপ আসছে, তাহলে এই তাপটাই তো ইউজ করব জলটাকে গরম করতে গেলে। তাহলে প্রতি মিনিটে কত পাচ্ছি? প্রতি মিনিটে কত পাবো? প্রতি মিনিটে শক্তি, সেটা হচ্ছে তোমার মনে হয় না বা তোমাদের মনে হয় না যে এই যে 8.4 জুল প্রতি সেন্টিমিটার স্কোয়ার তার সাথে 1000 গুণ হবে? সেটা কোথার থেকে এলো? কারণ ওর যে উন্মেষটা আছে, সেই উন্মেষটার যে ইয়েটা দিয়েছে, ক্ষেত্রফলটা দিয়েছে, সেটা কিন্তু 1000 সেন্টিমিটার স্কোয়ার দিয়েছে। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ারে যদি এত জুল তাপ আসে, 1000 সেন্টিমিটার স্কোয়ারে 1000 গুণিত এত জুল, তাহলে এই পরিমাণ তাপ পাচ্ছে। এবার আমি ধরছি টি মিনিট টাইম লাগছে, টি মিনিট সময় লাগছে, তাহলে টি মিনিটে শক্তি কতটা পাচ্ছি? আর সেই শক্তি দিয়েই তার কিন্তু উষ্ণতা বেড়ে, জলের উষ্ণতা 25 ছিল, বেড়ে বেড়ে যেন স্ফুটনাঙ্কে পৌঁছে। স্ফুটনাঙ্ক কত? 100, যেন 100তে পৌঁছে। 25 ছিল, হবে 100 হতে হবে। তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার সেটা 100 ডিগ্রিতে যেতে চাই, আছে কত? 25 ডিগ্রিতে, মানে 75 ডিগ্রি সেলসিয়াসের ইনক্রিজ করতে চাই। আর এখানে প্রয়োজনীয় শক্তি কত? 8.4 গুণিত 1000 গুণিত টি, এত জুল তাপ চাই। এই তাপটাই ইউজ করে ও এই টেম্পারেচারটা ইনক্রিজ করবে। এবার বিষয়টা হচ্ছে যে ক্যালোরিমিটার সে আছে, তাহলে ক্যালোরিমিটারের ক্ষেত্রে কি হবে? ক্যালোরিমিটারের ক্ষেত্রে যে জলসম কত আছে? জলসম 15 গ্রাম, তাহলে সেটা হচ্ছে 15 গ্রাম কি ক্যালোরিমিটারের জলসম। তাহলে সেই যদি টেম্পারেচারে চেঞ্জ করে সেটা কি হয়ে যাবে? সেটা এত গুণিত 75 হবে, এত তাপ লাগবে ওরকে, এত জুল তাপ লাগবে। আর যদি বলি জলের কেস, জলের ক্ষেত্রে সেটা হবে এমএস থিটা। জলের এম কত গ্রাম ভরের জল? না 100 গ্রাম ভরের জল, তাহলে এটা হচ্ছে 100 গুণিত এস, জলের এস কত? 1 গুণিত ডেল্টা থিটা কত? না 75। তাহলে এই দুটো তাপ যতটা লাগবে, এটা জুল না অবশ্যই, কিন্তু ক্যালোরিতে আমাদের কনভার্ট করে নেওয়া উচিত। ক্যালোরিতে এতটা তাপ লাগবে, এত এর সাথে 4.2 গুণ করে নেবো, হয়ে গেল, গল্প শেষ, কাজ শেষ। ঠিক আছে, জলে এতটা খরচা হচ্ছে, ক্যালোরিমিটারে এতটা খরচা হচ্ছে, এটা প্রয়োজনীয় তাপ, মানে এটা আমাদের দরকার। এই তাপটা কি? এটা হচ্ছে প্রয়োজনীয় তাপ, হলো। আর এইটা কি? এটা আমাদের সাপ্লাইয়ের তাপ। এটা কি আমাদের? এটা হচ্ছে সরবরাহ তাপ বা সাপ্লাই করা তাপ। তাহলে এই দুটোকে ম্যাচ হতে হবে, এই দুটোকে ইকুয়াল হতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। কিন্তু এটা জুলে আছে, এই জুলটাকে আমরা ক্যালোরিতে কনভার্ট করব, কারণ জলের আপেক্ষিক তাপটা আমরা নিয়েছি 1 ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস, তাহলে সিজিএসে কনভার্ট করব। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 8.4 গুণিত 1000 গুণিত 4.2 গুণিত ছোটো হাতের টি, এটা সমান হবে এটা প্লাস এটার। তাহলে 15 গুণিত 75 আর 100 গুণিত 75, তাহলে 115 গুণিত 75, এটা হলো বিষয়। তাহলে কতটা সময় লাগবে? টি ইজিক্যাল টু 115 গুণিত 75 ডিভাইডেড বাই
8.4 গুণিত 1000 গুণিত 4.2 অ্যান্ড দ্যাটস ইট। তাহলে 25 3 75, 25 4 100, 0, এখানে 5 2 10, 5 3 15, 5 দিয়ে করলে 5 8 40, 3 দিয়ে করলে এটা 8 4 12, হ্যাঁ যাবে। তাহলে 3 দিয়ে করলে এটাকে করলে 3 2 6, 3 8 24, আর কিছু কাটছে না। তাহলে এখান থেকে আমাদের আসছে 23 ডিভাইডেড বাই 28 গুণিত 8 গুণিত 4.2। তাহলে এটা আমরা দেখব যে এটার অ্যান্সারটা কত আসছে, সেটা দেখাটা অনেক বেশি জরুরি। এটা কি ভুল হলো কোথাও একটা? কোথাও একটা মনে হচ্ছে ভুল হয়েছে। এত ক্যালোরি, এটা ক্যালোরিতে আসছে, তাহলে এর সাথে 4.2 গুণ হবে। ভেরি সরি, মিস্টেক। ঠিক আছে, এর সাথে 4.2 জুল গুণ হবে। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এত ক্যালোরি তাপ দরকার, তাহলে এত গুণিত 4.2, তাহলে তো জুলে কনভার্ট হয়ে গেল, গুণিত 1000, এই গুণিত টি। এবার ঠিক আছে, এবার যদি আমি টি বার করি, সেটা 115 গুণিত 75 গুণিত 4.2 ডিভাইডেড বাই 8.4 গুণিত 1000 হলো। তাহলে 25 3 75, 25 4 100, 5 8 5 23, এটা করলে 2, তাহলে 23 3 69 ডিভাইডেড বাই 2 গুণিত 8 মানে হচ্ছে 16। তাহলে এটাকে দেখি কত আসছে, 69 ডিভাইডেড বাই 16, 69 ডিভাইডেড বাই 16, 4.3125 মিনিটে আছে কি? হ্যাঁ, 4.3 পর্যন্ত নিয়েছি, 125 ডান নেয়নি, তাহলে 4.3125 এত মিনিট সময় লাগবে। আশা করি বোঝাতে পারলাম, অঙ্কটা সোজা, কঠিন না কিন্তু। আমি বারবার বলছি, অল সিম্পল থিংস আর নট ইজি। জিনিসটা সরল কিন্তু না, জিনিসটা সরল না, জটিল কিন্তু সহজ। ঠিক আছে, যাই হোক, 6 নম্বরে আসি। একটি 186.5 ওয়াট ড্রিলের সাহায্যে 200 গ্রাম ভরের একটি লোহখণ্ডে ছিদ্র করা হচ্ছে। ব্যয়িত শক্তির অর্ধেক লোহখণ্ডে তাপ হিসাবে শোষিত হলে 1 মিনিটে লোহার উষ্ণতা কতটা বৃদ্ধি পাবে? লোহার আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে। আমি একটু জলটা খেয়ে নিই, তোমরা দেখো। তাহলে অঙ্কটা কীভাবে করব, অ্যাপ্রোচ কি থাকবে? তাহলে ওয়াট দিয়ে দিয়েছে, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত জুল তাপ ও ক্রিয়েট করতে পারছে, তাই তো? এবার 1 মিনিট সময় দিয়েছে, তাহলে 60 সেকেন্ড, এর সাথে 60 সেকেন্ড গুণ করব। 60 সেকেন্ড যদি গুণ করি, তাহলে আমরা এখান থেকে এত জুল তাপ পেয়ে যাব। আর সেই তাপের ফলে 200 গ্রাম ভরের একটি লোহাখণ্ড, যার আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে, তার চেঞ্জ ইন টেম্পারেচার কত? ঠিক আছে, চলো দেখো কী করে করি। তাহলে এটা করা যাক 6 নম্বর, তাই তো? তাহলে এখান থেকে যে প্রয়োজনীয় মানে যে শক্তিটা সরবরাহ হচ্ছে কততে না 1 মিনিটে, সেটা কত? সেটা হচ্ছে 186.5 গুণিত 60 সেকেন্ড, এত জুল। আর আমাদের দরকার কত, বা তার ফলে উষ্ণতাটা বাড়বেই কত, সেটা হচ্ছে এমএস থিটা বা এমএস ডেল্টা থিটা। তাহলে সেটা কত? সেটা হলো এম কত, এমটা হচ্ছে 200 গ্রাম ভর, তাহলে 200 গুণিত ও যে আপেক্ষিক তাপটা দিয়েছে সেটা 0.11 গুণিত চেঞ্জ ইন টেম্পারেচার জানি না, এর সাথে যদি 4.2 গুণ করে দিই, তাহলে সেটাই তো জুল। তাহলে এটা শুড বি এটার সাথে এটা সমান, তাহলে ডেল্টা থিটা কত হবে? ডেল্টা থিটা কিছুই না, 186.5 গুণিত 60 ডিভাইডেড বাই 200 গুণিত 0.11 গুণিত 4.2। তাহলে এটার অ্যান্সারটা কত হলো? 186.5 গুণিত 60 ডিভাইডেড বাই 200 ডিভাইডেড বাই 0.11
ডিভাইডেড বাই 4.2, তাহলে 121 উষ্ণতার যে পার্থক্যটা আসছে সেটা হচ্ছে 121, কিন্তু উত্তরটা ম্যাচ করেনি। আচ্ছা, ব্যয়িত শক্তির অর্ধেক যদি লোহা পিণ্ডে, হ্যাঁ মানে এটাকে ডিভাইডেড বাই 2 করতে হবে, ডিভাইডেড বাই 2, হ্যাঁ 60.55, হ্যাঁ এখানে তো গণ্ডগোলটা হয়েছিল। বলছে ব্যয়িত শক্তির অর্ধেক লোহাখণ্ডে তাপ হিসেবে শোষিত হচ্ছে, তাহলে এটার অর্ধেকটা, যতটা শক্তি উৎপন্ন হচ্ছে তার অর্ধেকটা, তাই এখানে ডিভাইডেড বাই 2 হচ্ছে, তার অর্ধেকটা এমএস ডেল্টা থিটাতে ইউজ হচ্ছে, ওই জন্য ডিভাইডেড বাই 2, তাহলে 60.5, 60 পয়েন্ট কত এলো অ্যান্সার আমার, 60.55, এখানে দিয়েছে 60.5, 60.7 দিয়েছে, ঠিক আছে। এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পার্থক্য হবে। ক্লিয়ার? 7 নম্বরে দেখো, 7 নম্বরে বলেছে পৃথিবীর আবহমণ্ডল ভেদ করে যাওয়ার ফলে 50 কেজি ভরের একটি জ্যোতিষ্কের বেগ এত থেকে হ্রাস পেয়ে এত হলো, তাহলে তার গতিশক্তির পরিবর্তন হলো, গতিশক্তিটা কমেছে, যে পরিমাণ গতিশক্তিটা কমেছে সেটা ওর মধ্যে উষ্ণতার পরিবর্তন ঘটিয়েছে। এই গতিবেগ পরিবর্তনের জন্য কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? বেশ বেশ, এখানে যেটা ইউজ হবে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু জেএইচ। এবারে ডাব্লিউটা কী হবে না, গতিশক্তির পরিবর্তন, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সমান হবে জেএইচ। কত তাপ উৎপন্ন হবে? তাহলে তাপ উৎপন্ন হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই জে, এটা হলো ব্যাপার। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা কত হবে না, হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 তার স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই কিন্তু জে। তাহলে যদি আবার আমরা করি, এখানে যে এখানে থাকলো হাফ থাকলো, এমটা কত 7 নম্বর, এমটা কত না 50 কেজি ভর, তাহলে 50 নিলাম, জে এর মান কত দিয়েছে, আরকে দিয়েছে, তাহলে 50 গুণিত 1000 করে নেব। বেশ, v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, আচ্ছা v2 v1কে একটু চেঞ্জ করি, v2 v1 এই দুটোকে একটু চেঞ্জ করি। v2 কত দিয়েছে না 30 কিমি প্রতি মিনিট, এটা রাখা যাবে না, 30 কিমি প্রতি মিনিট মানে 1 মিনিটে 30 কিলোমিটার, তাহলে 60 সেকেন্ডে কত, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 30 কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে কত, 60 দিয়ে ভাগ, তাহলে 30 ডিভাইডেড বাই 60, 30 ডিভাইডেড বাই 60, মানে 60 সেকেন্ডে এত, তাহলে 1 সেকেন্ডে কত, 60 দিয়ে ভাগ, এটা করলাম। আর এটা কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হলে 1000 দিয়ে গুণ করব, এটা হচ্ছে বিষয়। তাহলে 0 0, তারপরে 3 2 6, আর 2 দিয়ে এটাকে করলে 500, মানে হচ্ছে আমাদের কাছে 500 মিটার পার সেকেন্ড। আর v1 কমে পড়া হয়েছে 10, 10 কিলোমিটার প্রতি মিনিট, মানে হচ্ছে 10 গুণিত 1000 ডিভাইডেড বাই 60, এটা কেটে গেল, 2 3 6, 2 দিয়ে 50, মানে 500/3, একটা 500 একটা 500/3, ঠিক আছে। তাহলে প্রথমে 500 তার স্কোয়ার মানে 2500 ছিল, সেটা 4টে জিরো হয়ে যাবে, মাইনাস 2500 ছিল, সেটা 4টে জিরো হয়ে যাবে, ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে বিষয়। আর যে এর মানটা পুট করছি ধীরে ধীরে, ক্লিয়ার হচ্ছে তো, বোঝা যাচ্ছে তো? ওই জন্য আমি একটু সময় নিয়ে নিয়ে ছোট ছোট স্টেপ করে একদম বুঝিয়ে কিন্তু ছাড়ছি, এটা কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে। কোনো জিনিস না বুঝে প্লিজ যেও না চ্যানেল থেকে, বুঝে পরে তবেই যাবে। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করি এবার। তাহলে আমাদের কাছে তাপ যেটা উৎপন্ন হবে সেটা হবে কিছুটা এই ধরনের। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, যে হাফ গুণিত 50 গুণিত 1000 গুণিত 25, মানে 1 10 100 1000 অযুত লক্ষ, 2,50,000 টাকা বাইরে নিন, মানে 25-এর পিঠে 4টে শূন্য, এটাকে বাইরে নিয়ে নিলে 1 - 1 নয়, মানে 8-এর নয়, 8 ডিভাইডেড বাই 9, আর নিচে আছে কত, জে, মানে কত 1/j আছে, জে মানে কত 4.2 × 10⁻, এটা বেগে মিটার পার সেকেন্ড আছে, যে এটাকে সেন্টিমিটার পার সেকেন্ড করলে ভালো হতো, মানে আরও 100 গুণ করে দাও আর কি। হ্যাঁ ঠিক আছে এবার, তাহলে জে এর মানটা কত হচ্ছে 4.2 × 10⁻7, 4.2 × 10⁻7, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 7টা শূন্য কেটে যাবে, 1 2 3 4 5 6, আর এখানে 7, তাহলে এখানে 7 কেটে গেল, তাহলে পড়ে থাকছে এখানে 2 দিয়ে করলে 1000, মানে 500, তাহলে 500 আর 5-এ দ্যাট ইজ 2500, তারপরে আবার তার সাথে 25 হলো, গুণিত 8/9, গুণিত 8/9, গুণিত আর গুণিত নেই, অ্যাকচুয়ালি নিচে আছে 14.2, এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে দেখি এখানে কত আসছে,
25 25 625 625 পিঠে দুটো শূন্য গুণিত 8 এটা ডিভাইডেড বাই 9 এটা ডিভাইডেড বাই 4.2 এটা। এবারে এইটা আমাদের হিট, অ্যান্সারটা ম্যাচ করলো কি? 13.23, আর এখান থেকে 13.23 হলে 1 2 3 মানে 10⁻³ এখানে 5 দিচ্ছে কেন? 13.23 যদি হয় তাহলে 5 কেন হবে? দশমিকের কোনো গণ্ডগোল হয়েছে কি? দশমিকের কিছু গণ্ডগোল হয়তো হবে। আমার 3 আসছে, মানে 100-র একটা ব্যাপার আসছে। মিটার পার সেকেন্ড তো, যেটাকে নিয়েছি সিজিএসে 50 কেজি, 50 কেজি থেকে গ্রামে কনভার্ট করলাম, তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে একটা 100-র কোথাও 25 25 625 625-এর পিঠে দুটো শূন্য 25 25, হ্যাঁ ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। এটা 1500, ঠিক আছে। 2500 গুণিত 25, ওকে, গুণিত 8 ডিভাইডেড বাই 4.2। আমার তো এটাই আসছে বাবা, আমার এলো 13.22 গুণিত 10⁻, 1 ঘর 2 ঘর 3 ঘর, হ্যাঁ 10⁻³ এত জুল তাপ আসছে। আর 4.2 যদি আমি হাটিয়ে দিই, না এত জুল কেন আসবে, এত ক্যালোরি আসছে, ক্যালোরিতে অ্যান্সার আসছে, এত ক্যালোরি আসছে। এটা 10⁵ আছে, আমি খুঁজে পাচ্ছি না এটা কেন এরকম এসছে। আমার তো মনে হচ্ছে আমি ঠিক করেছি, তো আর একবার চেক করে নিই, দেখো। হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক করছি, অসুবিধা কিছু নেই। গুণটাও ঠিক আছে, সব কিছু তো ঠিকই আছে, অসুবিধা তো কিছু নেই। তাহলে এটাতে কোথাও একটা গন্ডগোল হচ্ছে হয়তো, 7 নম্বরেরটাতে হয়তো কোথাও একটা গন্ডগোল হচ্ছে। হাফ mv², এটা ঠিক, অ্যাকচুয়ালি v² ফর্মে আছে না, এটা থোড়ি না 100 গুণ হবে, 100 গুণিত 100 গুণ হবে, এইখানটাতে গন্ডগোল ছিল, v² ফর্মে আছে, তাই দুটো শূন্যর অভাব হচ্ছিল। এবার ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? অ্যাকচুয়ালি v² আছে, সেটাকে আমি সেন্টিমিটার² করবো না, তাহলে সেটাকে 100 দিয়ে গুণ করলে থোড়ি না হবে, দুটো 100 দিয়ে গুণ করতে হবে, ওইখানে কিছু একটা গন্ডগোল হয়েছিল, ঠিক আছে, মিটে গেল, হয়ে গেল। 8 নম্বর, সরু মুখ নলের সাহায্যে সমুদ্রের জলকে এত বেগে অনুভূমিকভাবে ছোড়া হলো, ওই জল নল মুখের লেভেল থেকে 20 মিটার নিচে অবস্থিত একটি পাত্রে পড়ে স্থির হলো। আচ্ছা, এখান থেকে যদি জল পড়লো, দেন ও 20 মিটার, মানে এটা 20 মিটার গিয়ে পরে স্থির হলো। বেশ, জলের উষ্ণতা কত বাড়বে? আচ্ছা, সমুদ্র জলের আপেক্ষিক তাপ এত, আর যেটা দিয়েছে এত, জলের উষ্ণতাটা কতটা বাড়বে? ঠিক আছে, অনুভূমিক বেগ দিয়ে দিয়েছে আর হাইটটা দিয়ে দিয়েছে। বেশ বেশ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যে এমটা, সেই এমটা বোথ সাইডই ক্যান্সেল আউট হবে, কারণ দুদিকে কিন্তু এম থাকবে, ওই জন্য এমটা কিন্তু দেয়নি। বোঝাতে পারলাম আশা করি যে কেন এমটা দেয়নি, কারণ এমটা বোথ সাইড কেটে যাবে। তাহলে এখানে জলের দুটো শক্তি মিলিত হয়ে পরে জলের উষ্ণতা বৃদ্ধি করাবে। একটা হচ্ছে জলটাকে আমি হাইট থেকে ফেলেওছি এবং তার সাথে বেগে ফেলেছি, তাহলে বেগটার কারণে তার মধ্যে গতিশক্তি থাকবে, আর যেহেতু হাইট থেকে ফেলেছি তার ফলে তার কিন্তু একটা স্থিতিশক্তিও থাকবে। এই গতিশক্তি আর স্থিতিশক্তি, এই দুটোর মিলনে ওর মধ্যে কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটবে বা উষ্ণতা বৃদ্ধি পাবে। এটা হলো বিষয়, কথাটা বোঝাতে পারলাম? 8 নম্বর, তাহলে মোট যে শক্তিটা হবে ওর মধ্যে, মোট শক্তিটা সেটা কিন্তু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দুটো মিলিয়ে পরে হবে। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দুটো মিলিয়ে পরে হবে। তাহলে মোট শক্তিটা আগে ইন্ডিভিজুয়াল বার করে নিই, সেটা হচ্ছে হাফ mv², তার সাথে mgh, এই দুটোর যোগ, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে m কমন নিই, তাহলে হাফ গুণিত v², সব এসআইতেই করবো, হ্যাঁ 10² 100 হলো, প্লাস জি গুণিত এইচ, জিটা কত দেয়নি, আমি নিয়ে নিচ্ছি 9.8, আর এইচটা কত দিয়েছে 20 মিটার, এটা হচ্ছে বিষয়। আর তার ফলে তার উষ্ণতা তো বৃদ্ধি পাবেই,
তাহলে চেঞ্জ ইন উষ্ণতা ডেল্টা এইচ সেটা হবে এম এস ডেল্টা থিটা। তাহলে এবার বসাবো ডাব্লু সমান যে এইচ, ডাব্লু জায়গাতে আসবে এম গুণিত এটা আসছে 50 প্লাস এখানে শূন্যতার এটাতে কেটে দিলে হচ্ছে 196 সমান হচ্ছে যে এর মান বসাবো, আর এইচ হবে এম এস ডেল্টা থিটা। তাহলে এখান থেকে এম আর এম কেটে দিলাম, পড়ে থাকছে 6 9 5 14 4 হাতে থাকলো 1, তাহলে 2 সমান হচ্ছে যে এর মান আমরা কিসে বসাবো, এসআইতেই বসাবো, বা এসআইতে যদি আমি নাও বসাই অসুবিধা নেই, এটা জুলে আছে, অ্যান্সারটা কিসে আসবে, জুলে আসবে। তাহলে এটাকে যদি ক্যালোরি করতে হয় না, বা 5টা ক্যালোরিতে আসবে। দেখো যে এর মানটা আমি বসাচ্ছি, যে এর মানটা আমি 4.2 বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল গুণিত এসটা কত দিয়েছে, এসটা দিয়েছে কিন্তু আমাদের এখানে 0.94, তাহলে 0.94 আর ডেল্টা থিটা কত জানি না, ব্যাস তাহলেই হলো। তাহলে ডেল্টা থিটা আমাদের কত আসবে 246 ডিভাইডেড বাই 4.2 গুণিত 0.94। ঠিক আছে, চলো তাহলে এটার অ্যান্সারটা দেখি কত আসছে। তাহলে 246 ডিভাইডেড বাই 4.2 এটা ডিভাইডেড বাই 0.94 এটা, তাহলে 62.31, 62.31 না, এখানে দশমিকের একটা ব্যাপার হচ্ছে, 62.31 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোথায় ভুলটা হলো এখানে একটু লক্ষ্য করার বিষয়। এগুলো মিটার পার সেকেন্ডে আছে। যেটাও আমি এখানে 2 দিয়ে 50, এটা ঠিক আছে, শূন্যর একটা ব্যাপার হচ্ছে, এটাকে বলছে আরও কমাতে হবে। এটা দিয়েছে ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা আর্ক পার ক্যালোরি, ঠিক আছে। এখানে যদি আমি জে এর মান পুট করি, জে এর এককটা কী হচ্ছে আর্ক পার ক্যালোরি, সেটা যদি আমি 4.2 নিতাম তাহলে হতো জুল পার ক্যালোরি, এসে তো ক্যালোরি আছে, অসুবিধা নেই, তাহলে কেটে যাবে, আর জুল তো লেফট সাইডে আছে, অসুবিধা তো কিছু নেই। জুল কি লেফট সাইডে আসেনি, অবশ্যই এসছে। এখানে আসছে 62 পয়েন্ট, তো তাহলে এখানে দুটো গেল আর 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে আরও 3টে কমাতে বলছে, মানে আরও 1000 দিয়ে ভাগ করব, কিন্তু কেন করব সেটাই তো বিষয়। 0.94 ঠিক আছে, 4.2 ঠিক আছে, 20 মিটার। এটাকে যদি আমি করতাম, এটাকে যদি আমি মিটার থেকে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে কত আসতো 10, তো 10টাকে 100 নেব, 10টাকে নেব 1000, তাহলে 1000 স্কোয়ার সেটা আসতো, 1000 স্কোয়ার সেটা আসতো, তাহলে এটা আর্ক হয়ে যেত। আর এখানে যেটা আসতো, মানে দুটো তো সেম নয় না, এখানে আসতো 100, তাহলে এটা সিজিএস হয়ে যেত না, জিটাকেও তো সিজিএস নিতে হবে, এইচটাকেও সিজিএস নিতে হবে, তাহলে তো দুটো 100 একই হচ্ছে, তো এক দিক দিয়ে দেখতে গেলে অসুবিধা তো কিছু নেই। তাহলে দুটো 100 মানে একটা 100 কম হচ্ছে, এটা 100, একটা 100 বেশি হতো। হ্যাঁ, তো একটা 100 বেশি হতো, এখানে আমি ওটা নিয়েই করি, বেটার হবে। দুটো 100 গুণ করে দাও এখানে, ঠিক আছে, মানে দুটো 100 খেলা হচ্ছে, তাহলে এখানে যদি দুটো 100 খেলা হয়ে থাকে, এমটা তো, তাহলে এমটা কত নিতে হবে, এমটাকে নিয়ে নিলাম, এমটাকে কেজি ধরলাম, বোথ সাইড তো কেটে যাচ্ছে, মানে এখানে দুটো 100 গুণ হয়ে যাবে, দুটো 100 মানে হচ্ছে 10⁴, আর এখানে আমরা তাহলে আর্ক নেব, তাহলে 4.2 গুণিত 10⁷, এখানে এককের একটা গণ্ডগোল হয়েছিল কোথাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এখানে 10⁴ নিলাম, মানে 246 গুণিত 10⁴, এটা কেটে দিলে 10⁵ এখানে পড়ে থাকছে, তাহলেও তো বেশি হয়ে যাবে না, ঠিকই আছে। তাহলে ডেল্টা থিটাটা কী হবে 246 ডিভাইডেড বাই 4.2 গুণিত 0.94 গুণিত 1000, হ্যাঁ 1000, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এবারে অ্যান্সারটা ম্যাচ করে যাবে, সিজিএসে করাটাই বেটার, এসআইতে গণ্ডগোল হচ্ছিলো। মান বসাতে 246 ডিভাইডেড বাই 4.2 ডিভাইডেড বাই 0.94 ডিভাইডেড বাই 1000, 0.062
ডিগ্রি সেলসিয়াস। এটা হলো অ্যান্সার। 9 নম্বরটা করি। 9 নম্বরটা কী বলেছে? প্রমাণ উষ্ণতা ও প্রমাণ চাপে 1 লিটার বায়ুর ভর 1.293 গ্রাম। বায়ুর সিভি, ছোটো হাতে সিভি কিন্তু, বি কেয়ারফুল, বড় হাতে সিভি দেয়নি। আর দিয়ে দিয়েছে সেটা হলে সিপি এর মান কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পারদের ঘনত্ব এত এবং জে এর মান হচ্ছে এত। সিপি জানতে চেয়েছে, সিভি দিয়ে দিয়েছে। সিভি দিয়ে দেওয়ার অর্থ হলো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে 1 গ্রাম বায়ুর এতটা লাগছে, এত ক্যালোরি তাপ লাগছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস স্থির চাপে তাহলে কতটা লাগছে? স্থির চাপে, এটা তো স্থির আয়তনে দিয়ে দিয়েছে, স্থির চাপে বার করতে হবে। আচ্ছা, পারদের ঘনত্ব দিয়ে দিয়েছে, তাহলে ভর, আয়তন, ঘনত্ব সবই তো দিয়ে দিয়েছে, কোনোই তো বাদ দেয়নি। যেটাও দিয়ে দিয়েছে। এখানে সিপি সিভির যে রিলেশন, সেটা ছোট হোক বা বড়, সেই জিনিসটা আমাদের কাজে লাগবে। যদি বড় হয় তাহলে সিপি মাইনাস সিভি সমান আর, মানে বড় হাতের সিপি বড় হাতের সিভি। আর যদি ছোটো হাতের হয় তাহলে আর থেকে যেটাকে ভাগ করে দেবো, তাহলে এই কাজ কমপ্লিট। মানে ছোটো হাতের সিপি মাইনাস ছোটো হাতের সিভি সমান আর বাই জে, আর বাই জে, এটাই আমাদের জানা। ঠিক আছে, তাহলে আর এর মান এখান থেকে আমরা বার করব, সেই জিনিসটা আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আর এর মানটা কী করে বার করব? দেখো, পিভি ইকুয়ালস টু আর টি, এটা আমরা জানি। তাহলে সেখান থেকে আর এর মান পেতে হলে পিভি বাই টি এটাতে আসতে হবে। এইবারে আমরা আসছি যে প্রমাণ উষ্ণতা, প্রমাণ চাপে 1 লিটার বায়ুর ভর দিয়ে দিয়েছে এত। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরাই আমাকে বলো যে 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব? 1000 সেন্টিমিটার কিউব। তাই এই 1000 সেন্টিমিটার কিউব আয়তনের বায়ুর যে ভর সেটা 1.293 গ্রাম। তাহলে 1 গ্রাম বায়ুর ভর, আয়তন, সেটা কি হবে? সেটা হয়ে যাবে 1000 বাই 1.0293, 1.293, এত কি? এত গ্রাম। এই আয়তন বলছি, তাহলে সেন্টিমিটার কিউব, এত সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এত দূর পর্যন্ত পরিষ্কার। আর যদি আমি বলি যে উষ্ণতাটা কত, না উষ্ণতা দিয়েছে কি? প্রমাণ উষ্ণতা, প্রমাণ চাপ। তাহলে প্রমাণ উষ্ণতা কত? প্রমাণ উষ্ণতা মানে আমরা তো খুব ভালো মতোই জানি যে 273 কেলভিন। আর প্রমাণ চাপ মানে আমরা জানি, যাতে চাপটা বার করতে পারি সেই জন্য দিয়েছে, সেটা হচ্ছে এইচ রো জি। এইচ কত? হাইটটা কত এখানে? এইচ রো জি 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ। তাহলে 76 গুণিত 13.6 গুণিত 980 হয়ে গেল। তাহলে এইগুলো এখানে পুট করব। তাহলে চাপের মান আমরা এখান থেকে আগে বার করে নিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, দেখো তাহলে 76 গুণিত 13.6 গুণিত 980, সেটা আমাদের এলো 101298 এত ডাইন প্রতি সেমি স্কোয়ার, তাহলে এটা এলো কত? 101298 গুণিত ভি ভলিউম কত? না 1000 ডিভাইডেড বাই 1.293 গুণিত টেম্পারেচারটা কত? না 273 কেলভিন। তাহলে আমাদের এটা কত আসছে? 101298 গুণিত 1000 ডিভাইডেড বাই 1.293 ডিভাইডেড বাই 273। তাহলে এইটা আসছে আমাদের আর এর মান কত এলো? 2.86। কিন্তু আচ্ছা ঠিক আছে, সেটা যদি আসে তো আর কিছু করার নেই। আমি একটু চেক করে নিই যে কোথাও কোনো ভুল করলাম কি না। 7.76 গুণিত 13.6 গুণিত 980 গুণিত 1000 ডিভাইডেড বাই 1.293 গুণিত 273। হ্যাঁ ঠিক আছে, সমস্ত কিছু, কোনো অসুবিধা নেই। তো এটা যদি আসে তো আমার কিছু করার নেই, এটা এমনিই থাকবে। যত এলো আমি একটু লিখে নিই। 28695 73.839। এবার আমরা জানি যে ছোটো হাতের সিপি মাইনাস ছোটো হাতের সিভি সমান হচ্ছে আর বাই জে। তাহলে আমরা এটাকে পুট করতে পারি। আমাদেরকে কি জানতে চেয়েছে? সিপি জানতে চেয়েছে, সিভি দিয়ে দিয়েছে। ঠিক আছে,
তাহলে আর বাই জে, আর তো হচ্ছে এটা 2869573.839 ডিভাইডেড বাই জে, জে এর মান দিয়েছে কত 4.2 গুণিত 10⁻7। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখান থেকে সিপি বার করবো। তাহলে সিপি আমাদের কী হবে, সিভি প্লাস ওইটা, সিভি প্লাস এইটা, এটার মানটা সিভির মানও পুট করবো। সিভির মান বসাবো কত 0.169 প্লাস এইটা যেটা মানটা আসছে। ঠিক আছে, দেখি এটার মানটা কত আসছে। তাহলে 2869573.839 ডিভাইডেড বাই 4.2 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 7, এটা আসছে 0.068323186। এটার সাথে যোগ করব 0.169, যোগ করে যেটা আসছে সেটা কিছুটা এরকম 0.373, হ্যাঁ 37323 যত নেবে নাও 186 এত আসছে ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস, এটা অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে 9টা আমাদের কমপ্লিট হলো। 10টা দেখো কি বলছে। একটি গাড়ির টায়ারে হাওয়া ভরার সময় যখন ভেতরের চাপ বায়ুমণ্ডলীয় চাপের 3 গুণ, তখন টায়ারটি ফেটে গেল। ভেতরের বায়ুর প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস হলে টায়ার ফাটার দরুন উষ্ণতা কতটা কমেছিল। বায়ুর গামাটা দিয়ে দিয়েছে। বায়ুর গামাটা দেখো দ্বিপারমাণবিক গ্যাসের মতনই 1.4। আমি তো বললামই যে বায়ুর যে মেন কন্টেন্ট যেটা দিয়ে তৈরি বায়ু, সেখানে মেন ভূমিকা পালন করে নাইট্রোজেন। নাইট্রোজেন নিচে একটা দ্বিপারমাণবিক, 78% তো নাইট্রোজেনই থাকে। তারপর আবার অক্সিজেন 16%, সেও দ্বিপারমাণবিক। ফলে বায়ুকে কিন্তু একটা দ্বিপারমাণবিক মিশ্র গ্যাস হিসাবেই আমরা ডিল করি। ঠিক আছে, দেখো তাহলে 10এর অঙ্কটা দেখো। এখানে পির সাথে টি এর রিলেশন চাই এবং সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে। তো বার করে নিতে পারি আমরা পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। আবার আমরা জানি পিভি সমান এনআরটি বা আরটি, এনআরটি লিখে দিই। আমার দরকার পি এর সাথে টি, তাহলে ভিকে তুলব। তাহলে ভি এর মান হবে এনআরটি বাই পি। তাহলে এখানে পি গুণিত ভি এর জায়গাতে লিখছি এনআরটি বাই পি হোল টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা গুণিত টি টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এবার আমরা এগিয়ে যাই পরবর্তীকালের দিকে, একটু চেঞ্জ করি। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি অনায়াসে যে P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা গুণিত T1 টু দি পাওয়ার গামা সমান P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা গুণিত T2 টু দি পাওয়ার গামা, এটা বলতেই পারি। এবারে P1 P2 T1 T2 কী কী দিয়েছে, P1 কী দিয়েছে, P2 কী দিয়েছে, T1 কী দিয়েছে, T2 কী দিয়েছে, এটা জানাটা দরকার। তাহলে কোনটা কত দিয়েছে দেখি। 10 নাম্বার, 10 নাম্বার। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ আমাকে কি জানতে চেয়েছে, ভেতরের বায়ুর প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, প্রাথমিক যে উষ্ণতা সেটা 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। আচ্ছা, তাহলে ফাটার দরুন বায়ুর উষ্ণতা কতটা হ্রাস পাবে, তাহলে T2টা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে ভেতরের বায়ুর প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ভেতরের বায়ুর প্রাথমিক চাপ কত ছিল, সময় ভেতরের বায়ুর বায়ুমণ্ডলীয় চাপের 3 গুণ হলো। তাহলে প্রথমে যা ছিল পরে 3 গুণ হলো। প্রথমে পি ধরছি, তারপরে 3P ধরছি। এই 3P মানে চাপটা বাড়ার কারণেই তো ফেটে গেল, তখনই তো ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, তাহলে কতটা কমেছে সেই জিনিসটাই জানতে চেয়েছে। P1 কত না P, তাহলে P আর ডিভাইডেড বাই P2 সেটা হচ্ছে 3 গুণ হয়েছে 3P হোল টু দি পাওয়ার 1 মাইনাস গামা। আর এই পাশে হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 হোল টু দি পাওয়ার গামা। T2 কত জানি না, T1 কত, T2 কত জানি না, T1 কত, T1 হচ্ছে 300 হলো হোল টু দি পাওয়ার গামা। আর এটা 3 গুণ হয়েছে, এটা কেটে গেল, মানে 3 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 1 মাইনাস গামা। গামা কত, গামা দিয়েছে 1.4, তাহলে গামা 1 মাইনাস গামা কত হবে, -0.4। তাহলে এটাতে -0.4, কালি পড়ছে একটু। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। আর এখানে হচ্ছে T2 টু দি পাওয়ার না T2 বাই 300 টু দি পাওয়ার গামা, গামা মানে 1.4, অসুবিধা নেই। তাহলে এখানে আমরা অনায়াসে বলতে পারি যে 3 টু দি পাওয়ার 0.4 সমান T2 বাই 300 হোল টু দি পাওয়ার 1.4।
বাকি অঙ্কটা করি ওই পাশে। দেখো তাহলে এটার মানটা কত আসছে। এটার মানটা যেটা আসবে সেটা হচ্ছে T2/300। এটাকে আমরা লিখতে পারি কি, যে 3 টু দি পাওয়ার 0.4 ডিভাইডেড বাই 1.4। পারি লিখতে, অসুবিধা নেই। তাহলে T2টা কত হবে না 300 গুণিত এটা, 300 গুণিত এই যে মানটা পাচ্ছি। এই মানটা কত পাচ্ছি আগে একটু দেখে নিই। এটা কেটে গেলে 2 দুগুণে 4, 2 7 14, মানে 2/7, মানে 3 টু দি পাওয়ার 2/7। তার সাথে 300 গুণ, এটা আমরা কত পেলাম 1.368। ঠিক আছে, তার সাথে গুণিত 300, সেটা আসছে আমাদের কত 410.62। তাহলে প্রাথমিক উষ্ণতা কত ছিল 300, এটা থেকে 300 যদি বিয়োগ করি তাহলে আসছে 110.62, কিন্তু সেটা কিন্তু অ্যান্সার নেই, অ্যান্সার আছে 80.8। তাহলে এখানে ক্যালকুলেশনটাতে কোনো হয়তো মিস্টেক হয়েছে। লেট মি চেক 1 মিনিট। আচ্ছা, এখানটাতে একটু গন্ডগোল হয়েছিল। বলেছে যে টায়ারের ভেতরের বায়ুর যে চাপ সেটা বায়ুমণ্ডলীয় চাপের 3 গুণ। তাহলে P1 বালা কেসগুলো আমরা কোথায় নিচ্ছি, টায়ারের ভেতরের চাপ, তাহলে ভেতরের চাপটাই হচ্ছে 3 গুণ। তাহলে এটা P/3P না, 3P/P হবে। টায়ারের ভেতরের চাপটা 1 নিয়েছি, 1% নিয়েছি, সেটা বায়ুমণ্ডলীয় চাপের 3 গুণ। এইবারে গণ্ডগোলটা মিটলো। তাহলে এইটা আমাদের থাকবে, এটা থাকবে না, এটা মাইনাসটা থাকবে, এইখানে মাইনাসটা থাকবে, এইখানটাতে গণ্ডগোলটা হয়েছিল। তাহলে এই জিনিসটার মানটা আমরা বার করি, দেন আমরা পুট করি। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার, আচ্ছা মাইনাস এটাকে না নিয়ে একটা কাজ করতে পারি, তো একটা কাজ করলেই তো হয়। আমরা এইটার মানটা জানি, 3 টু দি পাওয়ার প্লাসটা জানি, তাহলে 1/, নিয়ে নেবো, মানে 300 ডিভাইডেড বাই এটা করে নেবো, 300 ডিভাইডেড বাই 1 পয়েন্ট। এটা তো গন্ডগোলটা কোথায় আসছে, 300 ডিভাইডেড বাই 1.368। হ্যাঁ, এটা করে নেবো আমরা, তাহলে তো হয়ে গেল। এটা করে নেবো। এটা যদি আমাকে করতেই হয় তাহলে আমি এমনি করবো যে T2 সমান হবে 300 ডিভাইডেড বাই ওই যে 1. কত ছিল 1.368। আর বাবা 3 টু দি পাওয়ার 0.4 ডিভাইডেড বাই 1.4, এটার মান হচ্ছে 1.368। তাহলে 3 টু দি পাওয়ার যদি মাইনাস 0.4 ডিভাইডেড বাই 1.4 থাকে সেটা কত হবে 1/1.368। আর কি, এটা দেখিয়ে দিলাম আর কি। তাহলে এখান থেকে আমাদের কাছে T2 যেটা এলো সেটা হচ্ছে 219.298। তাহলে ছিল কত 300, হলো কত এটা। তাহলে এটা যদি ফারাক করি আমি, তাহলে আমাদের কাছে যে চেঞ্জ ইন টেম্পারেচার আসছে সেটা হবে 80.70 ডিগ্রি সেলসিয়াস। এটার পার্থক্য হয়েছে, এতটা কমে গেছে, ডিক্রিজ করে গেছে। ছিল 300, হলো 200 দশমিক কিছু, 219 দশমিক কিছু, ঠিক আছে, 80.70। তো ওটা 8 দিয়েছে অ্যান্সারটা। তাহলে এখানে আমরা কমপ্লিট করলাম 10টা প্রশ্ন, প্রবলেম সেট 2 এর প্রথম 10টা প্রশ্ন, যেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ এবং ভারী ভারী ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সর্বদা আছি উত্তর দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পার্ট 2 নিয়ে, যেখানে আমরা আলোচনা করবো 11 থেকে 20 নম্বর প্রশ্ন খুব সহজ উপায়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড অ্যান্ড লিটল ফ্যামিলি টুইন ফিজিক্স। বাই বাই।